আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কূটনীতিতে একটা উক্তি বা একটা বক্রোক্তি দুটো দেশের মধ্যে সম্পর্ক কত তলানিতে নিয়ে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হলো শামা ওবায়েদের একটি উক্তি। তিনি কয়েকদিন আগে একটা উক্তি করেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চায়। তার আগে থেকেই চরমে চলছিল এই জিনিসগুলো, টানাপোড়েনটা। তারপরে যখন এই উক্তিটা যখন ভেসে এলো এবং মুদ্রিত অক্ষরে, তখন ভারতের পক্ষে সেটা সহ্য করা খুব মুশকিল হয়ে গেছিল। ভারত তখন সিদ্ধান্ত নেয়, অনেক হয়েছে, ভালো মানুষই অনেক হয়েছে, এইবারেতে আমাদের কিছু এমন পদক্ষেপ নিতে হবে যেখানে বাংলাদেশ বুঝতে পারে যে ভারত ছাড়া আমাদের চলবে না। অর্থাৎ আপনার হাইট হচ্ছে 3 ফুট, আপনি 30 ফুট হাইটের লোকের সঙ্গে আমি যদি এখন দ্য গ্রেট খালির সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে চাই, তার 7.5 ফিট হাইট আর আমার হচ্ছে 5-6, তা আমাকে তো টুলের ওপর দাঁড়াতে হবে অথবা ময়ের ওপর উঠতে হবে। তা বাংলাদেশের যে অর্থনৈতিক সাইজ এবং তার ভূখণ্ডের সাইজ, সেই অনুযায়ী তার যা সাইজের কথাবার্তা, তাতে ভারতবর্ষ বেশ চটেছে। এবং চটার পর গতকালকে আমি বলেছিলাম যে আমাদের খাদ্য ও সরবরাহ মন্ত্রী প্রহ্লাদ যোশী, তিনি তার ডিপার্টমেন্টকে ডেকে বৈঠক করেছেন এবং আমার আন্দাজ অনুযায়ী রাত্রিবেলাতে হরদীপ সিং পুরীও সমস্ত অয়েল কোম্পানিকে ডেকেছিলেন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে ডেকেছিলেন, যারা ডিস্ট্রিবিউট করে। অয়েল কোম্পানিতে শুধু অয়েল তোলে, এবার ডিস্ট্রিবিউশন তো আর একটা কোম্পানি করে। ডিস্ট্রিবিউশন অথরিটিগুলোকে ডেকেছিলেন, ডেকে তাদের সঙ্গে একটা মিটিং করেছেন। মিটিংয়ে যা জানা যাচ্ছে, এটা অ্যাপ্রুভালের জন্য এবার ক্যাবিনেটে পাঠানো হবে, যে এখন আমাদের বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে এখন সমুদ্র উত্তাল, তারপর আমেরিকার সঙ্গে একটা ঝামেলা, গ্যাসের সংকট, আমরা গ্যাসের সংকটে ভুগছি, এবং বর্ষায় আমাদের এখানে প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এখন থেকে একটা ন্যারেটিভ তৈরি করো যে আমাদের নিজেদের দেশেই খাদ্য এবং গ্যাস এবং তেলের অভাব। ন্যারেটিভটা এখন থেকেই তৈরি করা হবে। হ্যাঁ, অথচ তার মানে এই নয় যে আমি কাল থেকে আমার সব বন্ধ হয়ে যাবে। ন্যারেটিভটা তৈরি হচ্ছে এইভাবে, আগামী 2-3টে সপ্তাহ এই ন্যারেটিভটা চলবে যে আমাদের এখানে সত্যিই খুব অভাব। তারপর ধীরে 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 কাটলাভ যেগুলো আছে সেগুলো হবে। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি যদি না থাকে, জ্বালানি যদি অব্যাহত না থাকে, ব্যাহত হয়, অব্যাহত থাকে, তাহলে পরে পূর্ণ মাত্রায় চলবে ইউনিটগুলো। গন্ডা ইউনিটের কথা বলছে আদানির। আর জ্বালানি যদি ব্যাহত হয়, যে রাশিয়া থেকে আমরা ক্রুড অয়েল আনছি, কাতার থেকে আনছি, সৌদি আরব থেকে আনছি, এক তো হচ্ছে হুতিদের ঝামেলা রেড সিতে, এদিকে রাশিয়ার এখান থেকে আনতে গেলে ওখান থেকে আমাদের যে উত্তরাঞ্চলের যে আপনার সামুদ্রিক বর্ষার সময় যতটা উত্তাল হয়ে ওঠে, তাতে জাহাজ নিয়ে আসা বেশ কষ্টকর, এবং 18 দিনের যাত্রা সেটা 30 দিনে শেষ হয়। এতটাই কঠিন হয় যাত্রাটা। ফলে সেইটাও একটা ন্যারেটিভ খাড়া করা হবে। তাহলে কি হলো? খাদ্য হলো, তেল হলো এবং বিদ্যুৎ হলো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন এই 3টে ন্যারেটিভ আপনার খেলা করা হচ্ছে এবং প্রত্যেকটা কাগজে আমাদের বেরোতে শুরু করবে যে আমাদের এখানে তীব্র জ্বালানি সংকট এবং খাদ্য সম্ভার কমছে, আমাদের এখানে দাম বাড়ছে, খাদ্যের টান দেখা দিয়েছে। সত্যিই তো আমাদের এখানে বর্ষা হয়েছে, প্রচুর বর্ষা হয়েছে। এফসিআই এর গোডাউনে প্রচুর মাল পড়ে থাকে, সেটা আলাদা কথা, পোকায় খেয়ে নেয় অর্ধেক, না ডিস্ট্রিবিউটরে। এত লোককে দিয়েও, এত দেশকে দিয়েও আমাদের কিন্তু পোকায় 35 লাখ টন কি 30 লাখ টন আমাদের পোকায় খেয়ে নেয়।
এবারে আর একটা কথা যেটা হয়েছে সেটা হচ্ছে ইসলামিক ন্যাটো। ইসলামিক ন্যাটো গড়ার একটা প্রচেষ্টা চলছে, আর তার মধ্যমণি হয়েছে তুরস্ক। এখন টার্কির সঙ্গে তো বেশ মাখো সম্পর্ক বাংলাদেশের। তা আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, চর্চায় ইসলামিক ন্যাটো, বাংলাদেশ যোগ দিলে ভারতের জন্য কতটা চিন্তার, এটা এখানে দেওয়া হয়েছে। তলায় লেখা হয়েছে, এটা আস্তাক করেছে, তলায় লিখেছে, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক মাখো সম্পর্ক নিয়ে বেশ আন্তর্জাতিক মঞ্চে জল্পনা উঠলো। জল্পনা কল্পনাকে উস্কে দিল তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক। পাকিস্তান ও তুরস্কের বাংলাদেশের ডিফেন্স সেক্টরে সহযোগিতা বাড়াবে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক মাখো সম্পর্ক ঘিরে ফের আন্তর্জাতিক মঞ্চে জল্পনা উস্কে উঠলো। এবার জল্পনা কল্পনাকে উস্কে দিল তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক। একটি বিশ্লেষণ রিপোর্টে সংবাদ মাধ্যমটি অনুমান করছে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদীয়মান প্রতিরক্ষা কাঠামোতে বাংলাদেশ যুক্ত হলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর কি প্রভাব পড়তে চলেছে, যদিও আদৌ বাংলাদেশ এই বলয়ে যোগ দেবে কিনা তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এটা এখন একটা কল্পনা স্তরে রয়েছে। সব তো হলো, এই জোট ফোটে যদি যোগ দেয় তো যোগ দিল, কিন্তু আসল যেটা আছে, না পাকিস্তান খাদ্য দিতে পারবে, তেল দিতে পারবে, না তুরস্ক তেল দিতে পারবে, না বিদ্যুৎ দিতে পারবে। এই তিনটে দেশ কিন্তু কেউ কিছু দিতে পারবে না, দিতে পারবে একমাত্র ভারতবর্ষ। এবার ন্যাটো গড়ো, ইসলামিক ন্যাটো গড়ো, আর তোমরা কোন রকম সংযুক্তি শক্তি একটা তৈরি করার একটা প্রচেষ্টা করো, তাতে এই যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো পুরো সারা বিশ্বের বিরুদ্ধে চলে যাবে। মানে জায়গাটা গিয়ে দাঁড়াবে গিয়ে একটা ইসলামিক আর একটা নন ইসলামিক ব্যাপারটাই দাঁড়াবে, একটা ইসলামিক শক্তি আর নন ইসলামিক শক্তি। এরকম কিন্তু আরো হয়েছে, এরকম আরব লীগ প্রচুর গঠন হয়েছিল, প্রচুর এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আরব লীগ নিয়ে। শেষকালে এখন আর আরব লীগ নিয়ে কিন্তু কথাবার্তা হয় না। গদ্দাফি মারা যাওয়ার পর আরব লীগ নিয়ে সেই যে বন্ধ হয়ে গেল কথাবার্তা, সেটা এখন ঠান্ডা ঘরে চলে গেছে। এখন এই সমস্ত যে কথাগুলো উঠছে, সে কথাগুলো হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঘিরে। কিন্তু ভারত আর বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় গিয়ে পৌঁছেছে আর উন্নতি স্তরে নেই। এদিকে তারেক রহমান পড়েছেন বিপদে। তারেক রহমানের হয়েছে শ্যাম রাখি না কুল রাখি। তারেক রহমান মনে মনে কিন্তু চাইছেন যে উনি ভারতবর্ষে আসবেন, মনে মনে চাইছেন, যার জন্য উনি কিন্তু এখনো হোটেল বুকিং কিন্তু ক্যান্সেল করেননি। এটা নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে, হোস্ট কান্ট্রি যারা থাকে, আমি জানি না এরা কূটনৈতিক কিছু জানে কিনা, হোস্ট কান্ট্রি যারা থাকে তারাই কিন্তু থাকার সিকিউরিটি এবং গাড়ি ফাড়ির ব্যবস্থা তারাই করে। ধরুন জাপানের একটা মন্ত্রী এলো, কি অস্ট্রেলিয়ার একটা মন্ত্রী এলো, সে এখানে গিয়ে আবার হোটেল ভাড়া করবে, তার সিকিউরিটি কে দেখবে? এরা, আমি জানি না এরা কি নিজেরা হোটেল বুক করছে, হোটেল বুক করে রাখছে 24 তারিখ অব্দি। এই যে শামা ওবায়েদের, আমি যেটা বলছিলাম আগে, তারেকের প্রসঙ্গটা শেষ করেনি। তারেক হয়েছে কি, তারেক এখন মুশকিলে পড়েছে। তারেকের ইচ্ছা থাকলেও, বিশেষ করে খলিলুর রহমান, লন্ডন লবি, জামাত এবং এনসিপি, এদের যে একটা চাপ আছে না, এই চাপেতে তারেক রহমান তার এই ইচ্ছেটা প্রকাশ করতে পারছেন না। এখন কিছুদিন আগে আপনারা সবাই বোধহয় জানেন, নইলে পরে আমি আপনাদের একটুখানি স্মৃতিটা একটুখানি উস্কে দিই। আপনাদের এই যে খলিলুর রহমান আছেন, তার সঙ্গে তারেক রহমানের একটা ব্যাপক একটা গন্ডগোল হয়, এবং সেখানে এত শাউটিং হয় যে শাউটিংটা বাইরে চলে আসে, শাউটিং এর মানে এগুলো আওয়াজগুলো বাইরে চলে আসে। কারণ খলিলুর রহমান বলছে আপনার ভারতে যাওয়া উচিত নয়, কারণ চীনের সঙ্গে আমাদের সম্পর্ক, আমেরিকার সম্পর্ক ভালো নয়, চীনে আমরা গিয়ে বিপদে পড়েছি,
তখন তারেক রহমান বলে সিরিয়া তো আপনি নিয়ে গেছিলেন, সিরিয়া তো আমি নিয়ে যাইনি, তুর্কির সঙ্গে আপনি সমঝোতা করেছেন। এখন ভারত যাওয়ার ব্যাপারে আপনি কি বলছেন যে না ভারত যেতে হবে না, তাহলে পরে কি হবে, আমেরিকা অসন্তুষ্ট হয়ে যাবে আপনি যদি ব্রিক্সে যান, কারণ আমেরিকা ব্রিক্সের বিপক্ষে। তাহলে আপনি যে এই কাণ্ডগুলো করলেন তখন আপনি চিন্তা করেননি যে আপনি কিসের পররাষ্ট্রমন্ত্রী? আজ পর্যন্ত একটা বিদেশি রাষ্ট্রের কোন নেতাকে আপনি বাংলাদেশে আনতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা নয়? এই নিয়ে নাকি প্রচুর চেঁচামেচি হয়েছে। তার মধ্যে জামায়াতও এখন কিন্তু বুঝতে পারছে যে এই যে চালটা চালা হয়েছে না, ভারতকে ভেবে দেখতে হবে। এই যে কথাটা শামা ওবায়েদ যেটা বলেছেন, সেটা ভারতের মানে এতে আঁতে কতটা লেগেছে সেটা এখন বুঝতে পারছে এইটা তার পরের কাণ্ড কারখানা থেকে। এখন জামাতও চাইছে এই ব্যাপারটার একটা নিষ্পত্তি হোক, জামাত একটা গ্রুপ চাইছে এই ব্যাপারটা নিষ্পত্তি হোক। বিএনপির একটা সেক্টর যেমন ফখরুল সাহেব, তারপর রিজভী সাহেব, এনারা চাইছেন যে না, রিজভী সাহেব যতই ইন্ডিয়ান শাড়ি পরাক সেটা রাজনীতির জন্য, কিন্তু উনি চাইছেন, ফখরুল সাহেব চাইছেন না ভারতের সঙ্গে যোগাযোগটা রাখো, কারণ ভারত ছাড়া আমরা বাঁচতে পারবো না, ভারতকে প্রতি মুহূর্তে আমাদের দরকার। সেটা এখন মানে এত দুর্বল হয়ে গিয়েছে, মানে প্রতিবাদের জায়গাটা এত ভারী হয়ে গিয়েছে এবং ইচ্ছার ব্যাপারটা এত মানে ছোট হয়ে গিয়েছে, একটা হালকা হয়ে গিয়েছে, যে ওই বর্বটা ছেড়ে তারেকের পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয় এখনো পর্যন্ত। কাল কি হবে আমি জানি না। তাই মোদিজির যে ওই যে চরমপত্রটা, এইটা আসার পর কিন্তু সব ঘাবড়ে গেছে, যে এটা তো ভারত বাংলাদেশ আশা করেনি। বাংলাদেশ আশা করেছিল কি মোদিজি আরো চুপচাপ থাকবেন, আরো বলবেন আসুন 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 বলবেন, কিন্তু শামা ওবায়েদের ওই কথাটার ভিত্তিতে মোদিজির যে ওই যে চিঠিটা পাঠানো, আমি 24-25 আমি থাকবো, তারপরে আমি অ্যাভেলেবেল নই, 22-23-24 এই 3 দিন, তারপর আমি ব্যস্ত হয়ে যাব সারা বছর। আচ্ছা আপনারা বিশ্বাস করেন নরেন্দ্র মোদী তিনি সারা বছর ব্যস্ত হয়ে থাকবেন? যখন উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে ইলেকশন আসছে, এগিয়ে আসছে, তখন উনি দেশের বাইরে থাকবেন? উনি তো 2 মাস আগে থেকে প্রচারে বেরিয়ে যাবেন। উনি প্রচারে যাবেন আবার দিল্লি আসবেন, আবার প্রচারে যাবেন আবার দিল্লি আসবেন, দুটো তিনটে জায়গায় তো নির্বাচন আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে অজুহাত, মানে এলে এসো, না এলে ফাইনালি আর আসতে হবে না, তোমার জন্য দরজা বন্ধ। এইটা বাংলাদেশ বুঝতে পারেনি। এখন বাংলাদেশ বুঝে যাওয়ার পর এখন একটুখানি টলমল হয়ে গিয়েছে যে এইরকম একটা কড়া সিদ্ধান্ত ভারতবর্ষ নেবে, সেটা আমরা বুঝতে পারিনি, ফলে আমাদের এখন একটু সমঝে চলতে হবে। এখন দেখা যাক সামনে কি হয়, আপনারা দেখুন। সবাই ভালো থাকবেন। খলিলুর রহমান ও সাবেক মার্কিন দূতের গোপন চাল নাস্তানাবুদ তারেক রহমান সরকার। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মহানাটকীয় মোড় হঠাৎ করে ভেস্তে যেতে বসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত নয়াদিল্লি সফর। যে সফরের জন্য দিল্লির তাজ প্যালেস হোটেলে বুকিং সম্পন্ন হয়েছিল, নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত এক করে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ কেন জারি হলো অন্তরায়? উত্তরসূরিদের পাতানো ফাঁদ, নাকি কোনো অদৃশ্যের সুতা টেনে কূটনৈতিক পট পরিবর্তন করা হলো? আর এই ছক বানচালের নেপথ্যে কি সত্যিই রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকার সাবেক বিতর্কিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস? ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্কের এই সমীকরণ কি ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? উত্তর পূর্ব ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে বাংলাদেশি সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর অনুসন্ধানে প্রতিবেদনে উঠে এসেছে ঠিক এমনই বিস্ফোরক সব তথ্য। এছাড়াও আমাদের বিভিন্ন সূত্রের তথ্য নিয়ে আজ আমরা পরতে বিশ্লেষণ করব এই কূটনৈতিক নাটকের পেছনের আসল গল্প।
ঘটনার সূত্রপাত ঘটে গত 9 আগস্ট। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে গোপনে ঢাকায় নামেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আনুষ্ঠানিকভাবে তিনি আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে এসেছেন বলে বলা হলেও ঢাকার রাজকীয় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওঠা মাত্রই তার একের পর এক গোপন বৈঠক শুরু হয়। পিটার হাসের প্রথম সাক্ষাৎটাই ছিল ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডেনের সাথে। এরপর মার্কিন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ব্যানারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। ঠিক এই সময়টাতে অর্থাৎ 13 আগস্ট আকস্মিকভাবেই বাংলাদেশের বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তার স্ত্রীকে নিয়ে ঢাকা ছেড়ে সিঙ্গাপুরে যান। এই কূটনৈতিক প্রস্থান মোটেও সাধারণ ছিল না। একদিকে তারেক রহমানের ভারত সফর নিয়ে চূড়ান্ত টানাপোড়েন, আর ঠিক সেই সময় মার্কিন রাষ্ট্রদূতের অনুপস্থিতি এবং পিটার হাসের হঠাৎ উপস্থিতি, সব মিলিয়ে ঢাকার ভূ রাজনীতিতে এক বিরাট ঝড়ের পূর্বাভাস স্পষ্ট হয়ে ওঠে। অথচ তারেক রহমানের এই দিল্লি সফরের নেপথ্যে গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছিল ভারত ও যুক্তরাষ্ট্রের এক অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা প্রতিনিধি দল। ট্রাম্প প্রশাসনের আস্থাভাজন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, রয়ের প্রধান পরাগ জৈন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এদের যৌথ প্রচেষ্টায় ভারত ও বাংলাদেশের সম্পর্কে একটি অভাবনীয় ইতিবাচক অগ্রগতি তৈরি হয়েছিল। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিক্স সামিটেও বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। বাংলাদেশ থেকে দ্বিপাক্ষিক সফরের অনুরোধ জানানোর পর আগস্টের তৃতীয় সপ্তাহে তারেক রহমান তার স্ত্রী ও কন্যাকে নিয়ে দিল্লি যাওয়ার কথা চূড়ান্ত হয়। এমনকি দিল্লির ঐতিহ্যবাহী তাজ প্যালেস হোটেলে বুকিং পর্যন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের এই নতুন সূচনার মধ্যে থাবা বসালো এক অদৃশ্য হাত। 16 আগস্ট হঠাৎ করেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অভাবনীয় ঘোষণা আসে। বলা হয়, ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে ফেরত না দেওয়া হয় তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি সফর করবেন না। এবং এই 16 আগস্ট দিনের দ্বিতীয়ার্ধে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাতের কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে, সেটিও কিন্তু হয়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের এই আকস্মিক ও একতরফা সিদ্ধান্তের মূল রূপকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে এক চরম ও কঠোর অবস্থান গ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AK-M শহীদুল করিম স্পষ্ট জানিয়ে দেন, এই সফরের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। ঠিক সেই সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দাবি করেন, ভারতের অনাগ্রহের কারণে তারেক রহমানের সফর অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ ভারতীয় কূটনৈতিক সূত্রের খবর সম্পূর্ণ ভিন্ন। দিল্লি জানিয়েছে, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে 3টি শর্ত সম্বলিত কোনো চিঠি তাদের কাছে পাঠানোই হয়নি। গণমাধ্যমে প্রচার করেই মূলত এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ওপর নয়, বরং ভারতের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর নির্ভর করে। সুতরাং যে বিষয়টি অফিসিয়াল টেবিলে আলোচনার পর্যায়ে ছিল সেটিকে এভাবে শর্তের দোহাই দিয়ে প্রকাশ্যে বানচাল করার নেপথ্যে খলিলুর রহমানের ভূমিকা গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। 2025 সালের নভেম্বর থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর এবং সাউথ ব্লক বিএনপি প্রধান তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তন এবং গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রতি প্রায় প্রকাশ্য সমর্থন জুগিয়ে আসছিল। উদ্দেশ্য ছিল আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু নির্বাচনে জিতে তারেক রহমানের সরকার গঠনের 6 মাস পেরিয়ে গেলেও ভারতের প্রধান দাবি অর্থাৎ ভারতের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি নিয়ে ঢাকার পক্ষ থেকে কোনো কার্যকর সমাধান মেলেনি। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত বাংলাদেশে আল কায়েদার সম্ভাব্য আঞ্চলিক ঘাঁটি গড়ে ওঠার বিষয়ে ভারতকে সতর্ক করেছে। এই চরম নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে জুন মাস থেকে পুরো বিষয়টি ভারতের জাতীয় নিরাপত্তা আমলাতন্ত্রের অধীনে চলে যায়। মার্কিন ও ভারতীয় কূটনীতিকরা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে এক ধরনের রাজনৈতিক সমঝোতার মধ্যস্থতা করতে চেয়েছিলেন, কিন্তু মার্কিন প্রশাসনের এই দ্বিমুখী নীতি এবং ঢাকার কিছু ডিপ স্টেট সুবিধাভোগের কারণে সেই শান্তি উদ্যোগ এখন ভেস্তে যাওয়ার পথে। আমরা এতক্ষণ যে আলাপ করলাম, এই আলাপের দুটো মুখ, একটা দেশীয় মুখ খলিলুর রহমান। এই খলিলুর রহমান তারেক রহমানের
সরকারে ঢুকে তারেক রহমানের পররাষ্ট্র নীতিকে কিন্তু একদম লেজে গোবরে পাকিয়ে ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করেছে, চীনে নিয়ে গেছে, এখানে পাকিস্তান তুরস্ক সমীকরণ করছে, আবার ভারতের সাথে সম্পর্ক খারাপ করবার চেষ্টা করছে। ইতিমধ্যে সূত্রের খবর বলছে তারেক রহমান নাকি এই বিষয়গুলো খলিলুর রহমানের এই ষড়যন্ত্রগুলো জানতে পেরেছেন এবং গতকালকে তাদের মধ্যে ক্ষুব্ধ বাঘ বেতনটা পর্যন্ত হয়েছে। এখন তারেক রহমান যদি বাঁচতে চান, আপনার বাঁচবার একটি পথ, এই খলিলুর রহমানকে অপসারণ করুন এবং তাকে অ্যারেস্ট করুন। গত 1.5 বছর ইউনূসের শাসন আমলে তিনি দায়িত্ব পালন করেছেন, নানা অপকর্মের হোতা তিনি, এবং অতীতেরও তার অপকর্ম আছে। অ্যারেস্ট করে বিচারের আওতায় আনুন। এই কাজটি আপনার করতেই হবে, না হলে আপনি বাঁচতে পারবেন না। এ আপনাকে মিসগাইড করে আপনাকে ভিন্ন পথে চালিত করবে এবং ইমিডিয়েট আপনার ভারত সফরের সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি বুঝতে পারেন যে খলিল ষড়যন্ত্র করছে, তাহলে এই ব্যবস্থাগুলো নিন। যদি ঘুমিয়ে থাকেন, আপনি কিন্তু বাঁচবেন না। আরেকটি জিনিস, এই যে বহুল বিতর্কিত পিটার হাস, বাংলাদেশে ব্যবসার আড়ালে তিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, এখন তিনি ব্যবসায়ী। মার্কিন জ্বালানি কোম্পানি অ্যাক্সিলারেট এনার্জির ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি মাঝে মাঝেই বাংলাদেশ সফর করেন। এটি কিন্তু একদম ছদ্মবেশে তার অন্য একটা কোম্পানির প্রতিনিধি হিসেবে আসছেন। এবারও দেখানো হচ্ছে যে তিনি কোম্পানির প্রতিনিধি হিসেবে এসছেন, মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দল এসছে, তাদের সঙ্গে তিনিও এসছেন, কিন্তু তিনি আসলে এসেছেন ব্যবসা নয়, বাংলাদেশে ষড়যন্ত্র করতে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে ফেলে দিয়েছে। তারেক রহমান, আপনাকে বলছি যে আপনার প্রতিপক্ষ আওয়ামী লীগ ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, গণমানুষের রাজনৈতিক দল, মাটির রাজনৈতিক দল। ঠিক তেমনি আপনার রাজনৈতিক দল বিএনপিও মানুষের দল, মানুষের ব্যাপক সমর্থন আছে দলটার প্রতি। সোজা কথা, জাতীয়তাবাদী দল, উগ্রপন্থী দল নয়। আপনাকেও কিন্তু পিটার হাস ফেলে দেবে। খলিলুর রহমানকে যেমন অপসারণ করা, অ্যারেস্ট করা দরকার, আপনি যদি বুঝতে পারেন ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে, ঠিক তেমনি পিটার হাসের বাংলাদেশে প্রবেশ একদম নিষেধাজ্ঞা দিতে হবে, পার্সোনা নন গ্রাটা করে দিতে হবে। এছাড়া এই পিটার হাসের ষড়যন্ত্র থেকে আপনি বাঁচতে পারবেন না। আর একটু আগে যেটি বললাম, ইমিডিয়েট ভারত সফরের সিদ্ধান্ত নিন, নাহলে কিন্তু বাঁচার উপায় নেই। সবকিছু মিলে আজ স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিটার হাসের ঢাকা সফর এবং খলিলুর রহমানের এই অনমনীয় অবস্থান আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ভারত বিরোধী পররাষ্ট্র নীতিতে ফিরে যাওয়ারই শামিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তারেক রহমান কি সত্যি এই ডিপ স্টেটের ফাঁদে পা দিলেন, নাকি তার নিজের সরকারে খলিলুর রহমানের মতো ছায়া খেলোয়াড়রা কলকাঠি নাড়ছেন? ভারতের সাথে এই মুহূর্তে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হওয়া কি বাংলাদেশের ভবিষ্যতের জন্য শুভ কিছু আনবে? মোটেই আনবে না। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় সামনে আছে, সেগুলো বাস্তবায়ন করতে হলে ভারত সফর করতেই হবে এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে হলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আপনাকে নির্মাণ করতেই হবে। না হলে আরেকটি কথাও কিন্তু আসছে, এই যে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, আপনি আল কায়দা, আপনার দেশে আল কায়দার নেটওয়ার্ক গড়া হচ্ছে, আপনাকে আরো পদে পদে আটকে দেবে কিন্তু বিভিন্ন ভাবে। এই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতা বা 14 দলের নেতাদের যে আইসিটি বিচার, এই বিচারও কিন্তু ভেস্তে যাচ্ছে। জাতিসংঘ ইতিমধ্যে সাক্ষীদের বা তদন্ত প্রতিবেদন যাদের সাক্ষী নিয়ে করেছে তাদের নাম দেবে না, বিচার ভেস্তে যাচ্ছে, স্যাংশন আসবে, নানান সমস্যায় পড়বেন। কাজেই আবারও বলছি, দুটো কাজ করতে হবে, খলিলুর রহমানকে অপসারণ, অ্যারেস্ট, আইনের আওতায় আনা এবং পিটার হাসকে বাংলাদেশে পিএনজি করা। এছাড়া উপায় নেই। এখন কি করবেন আপনার ভালো নিশ্চয়ই আপনিও বুঝবেন, পাগলও নিজের ভালো বোঝে। আপনি নিশ্চয়ই বুঝে উপযুক্ত ব্যবস্থা নেবেন, সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যাশা করব। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।